এতটা কাছাকাছি থাকার ফলে মার মনে অস্থিরতার সৃষ্টি হচ্ছে, মার ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। তখনই হঠাৎ তুর্য মার ঠোঁট জোড়ার দিকে এগিয়ে আসতে থাকে। মায়া ভয় পেয়ে যায়, তাই তো তুর্যর হাত থেকে ছুটতে তুর্যকে জোরে ধাক্কা দিয়ে বসে। তুর্য অন্যমনস্ক ছিল, তাই মার ধাক্কায় কিছুটা পিছিয়ে যায়। মায়া নিজের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে চেয়ারের উপর থেকে ওড়নাটায় নিজের গায়ে জড়িয়ে নেয়। তারপর ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ওয়াশরুমে ঢোকার আগেই তুর্য মার হাত ধরে ফেল। মায়াও কিন্তু কম যায় না। তুর্য মার হাত ধরার সাথে সাথেই মায়া তুর্যর হাতে কামড় বসিয়ে দিল। মার সবকটি দাঁতের দাগ তুর্যর হাতের কবজিতে বসে গেল। তবুও তুর্য মার হাত ছাড়ল না, কারণ তুর্য জানে হাত ছাড়লেই উড়ে যাবে তার পাখি। তুর্য রাগী গলায় বলল, এই পুঁটি মাছের মতো শরীরে এত শক্তি আসে কোথা থেকে? তুর্য, আমার শরীরে শক্তি থাকবে না তো কি আপনার মতো বুড়োর শরীরে শক্তি থাকবে? মায়া, মার কথা শুনে তুর্য কপাল কুঁচকে এলো। তুর্য কপাল কুঁচকে নিয়ে মায়াকে জিজ্ঞেস করল, তুমি কি কোনোভাবে আমাকে বুড়ো বলছো? তুর্য, কোনোভাবে আবার কি? আমি ডাইরেক্ট আপনাকে বুড়ো বলছি। মায়া, আমার বয়স কত জানো? তুর্য, মায়া, কত? তুর্য, -28। আর আমার বয়স 18। আপনি আমার থেকে গুণে গুণে 10 বছরের বড়, তাই আপনি বুড়ো। মায়া, এটা কোন লজিক হলো? তুর্য, আমার কাছে তো এটাই লজিক। মায়া, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বুড়ো। হসন্ত, তো তুমি কি জানো আর অল্প কিছু দিনের ব্যবধানে এই বুড়োকে সামলাতে তোমার হিমশিম খেতে হবে। তুর্য, মায়া চোখ বড় বড় করে তাকানো তুর্যর দিকে আর বীর বীর করে বলতে থাকলো, হে আল্লাহে, কেমন নির্লজ্জর হাতে ফেলেছ আমায়, এর মুখে কি কোন কথায় আটকায় না। তখনই তুর্য বলে উঠল, আমাকে পেয়েছ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দেয় আর কোন কাজ নেই। আপনাকে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। নির্লজ্জের মতো উল্টাপাল্টা কথা না বলে আপনি বরং বের হন এখন এই রুম থেকে। মায়া, আরে কোথায় যাব? আমি তো আজ সারারাত তোমার সাথে গল্প করব বলে এসেছি। তুর্য, অনেক হয়েছে গল্প, আপনার মতো নির্লজ্জ লোকের সাথে আর কোন গল্প করার ইচ্ছা নেই আমার। আপনি যাবেন না, আমি তন্নি আপুকে ডাক দিব। মায়া, মার হুমকি শুনে তুর্য একটু ন্যাকা ন্যাকা ভাব করে বলল, ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি। তন্নি আসলে তো আমাকে মেরে ফেলবে, তাই না? তুর্য, মায়া নিজেও জানে যে তন্নি নিজের বড় ভাইকে কিছুই বলবে না। একটা মাত্র ভাই বলে কথা। তারপর মায়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে থাকেন, আমি তন্নি আপুর রুমে গিয়ে শুয়ে পড়ছি। মায়া, মায়া চলে যেতে নিলে তুর্য হঠাৎই মায়ের হাত চেপে ধরে। তারপর মার দিকে তাকিয়ে বলে, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, আমাকে উত্তরটা দিয়ে দিলে আমি এখনই চলে যাব এই রুম থেকে। তুর্য, কি প্রশ্ন? মায়া, গত 8 বছরে যা যা হয়েছে তা নিয়ে কি তুমি আমার উপরে রেগে আছো? তুর্য, মায়া সোজা সাপটা উত্তর দিল, না, গত 8 বছরে আমার সাথে যা যা হয়েছে তা নিয়ে আমি কখনো আপনার উপরে রাগ করিনি, কারণ এখানে আপনার কোন দোষ ছিল না। আর এই বিয়েটার কারণে 8টা বছর আপনিও আপনার পরিবারের থেকে দূরে থেকেছেন, কষ্ট আপনিও তো কম পাননি। তবে হ্যাঁ, যখন সবকিছু বুঝতে শিখলাম তখন অভিমান হয়েছে আপনার উপরে। যখনই মানুষের তিরস্কারের শিকার হতাম তখনই ভাবতাম আপনার কথা, কেন আপনি আমাকে এই সমাজের কিছু মানুষরূপী পশুদের সামনে রেখে চলে গেলেন, যারা কিনা তাদের কথার তীরে আমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করত প্রতিনিয়ত। মায়া, এতক্ষণ মায়ের কথা চুপচাপ শুনে তুর্য এবার বলে উঠল, তখন আমাদের কারোই সংসার করার বয়স ছিল না। আমি কিন্তু একবারও বলিনি আমার সাথে সংসার করেননি কেন, কারণ তখন আমার বয়স মাত্র 10 বছর। ওই বয়সে কি সংসার হয়? কিন্তু পাশে তো থাকতে পারতেন, যেভাবে মামনি, বাবাই ও তন্নি আপু ছিল। আপনি ওভাবে চলে না গেলে তো সমাজের লোকেরা আমার দিকে আঙ্গুল তুলতে পারত না। মায়া, ভুলটা আমাদের কারোই ছিল না, পরিস্থিতি আমাদেরকে ভুল জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। তবুও আমি নিজের ভুল স্বীকার করি। আশা করি তুমি আমায় ক্ষমা করে দিবে। তুর্য, বলি তুর্য মার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। মায়া খুব স্বাভাবিকভাবে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়া জানে যে সত্যি এখানে তুর্যর কোনো দোষ ছিল না। আর মহান আল্লাহ তাআলা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন, কারণ তুর্য যদি তখন লন্ডনের পাড়ি না জমাতো, তবে তুর্য এই বয়সে এতটা প্রতিষ্ঠা হতে পারত না। এগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে পড়ল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাঝখানে কেটে গেছে একটা দিন। সেদিনে আর তুর্য তেমন একটা মার সম্মুখীন হয়নি।
তুর্য এখন মহাব হসন্ত জস্ত একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা। বিয়ের সমস্ত দায়িত্ব আরাফ খান এবং তুর্যর কাঁধে থাকায় গতকাল তুর্যকে তেমন একটা বাড়িতে পাওয়া যায়নি। আজকের দিনটা খান বাড়ির সকলের কাছে খুবই আনন্দমুখর। খান বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খান বাড়ির সকল আত্মীয় স্বজন গতকালই এসে গেছে। সেই সাথে চলে এসেছে তুর্যর ফুপিরাও। এত ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে তুর্যর বড় ফুপি আতিয়া বেগমকে বলে উঠলেন, মেয়ের বিয়ে এ কার তো দিয়ে দিচ্ছ, এবার আমাদের ছেলেটার জন্য ঘরে একটা বউ আনো। সে কি আপা, ছেলেকে কয়বার বিয়ে করাবো? ছেলের বউ তো আমার ঘরে আছে। আতিয়া বেগম, সেটাই তো বলছি, তোমার ভাইজিকে এবার বিদায় কর, তারপর তুর্যর জন হসন্ত একটা বউ আনো। আর তোমার ভাইজিকে তো ফেলে দিতে বলছি না, তুর্যর সঙ্গে ডিভোর্স করিয়ে ওকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। পারভিন খান, এত কিছুর আর প্রয়োজন হবে না, তুর্য এখন মার সাথে সংসার করতে চায়। তুর্য তো মায়া বলতে পাগল। আতিয়া বেগম, আতিয়া বেগমের মুখে এ কথা শুনে পারভিন খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভেবে রেখেছিল মার সাথে তুর্যর ডিভোর্সটা হলে সে তার ছোট মেয়ে জুইকে তুর্যর সাথে বিয়ে দেবে। তুর্য গলায় ঝুলানোর জন্য 2 বছর আগে মেয়েকে লন্ডনে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু তার মেয়ে জুই গিয়ে অন্য একটা ছেলের সঙ্গে লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে। 6 মাস আগে ছেলেটার সঙ্গে ব্রেকআপ হওয়ার ফলে জুই এখন ফিরে এসেছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আজ তন্নির গায়ে হলুদের অনুষ্ঠানে মায়া পড়েছে তন্নির কিনে দেওয়া সেই হলুদ শাড়িটি। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিচ্ছে তন্নিসহ তার সকল কাজিনদের। বাদ যায়নি মায়াও, যদিও মায়া প্রথমে রাজি হয়নি। মায়া বারবার বলছিল সে নিজের মতো করে সাজবে, কারণ ভারী সাজ তার ভালো লাগে না। তবু তন্নির জোরাজুরির কাছে হার মানতে হলো মার। মায়া বারবার মেকআপ আর্টিস্টকে বলছিল, আপু আমাকে ভারী কোন মেকআপ লুক দেবেন না, আমাকে সিম্পলের মধ্যে একটু সাজিয়ে দিন। মায়া, মেকআপ আর্টিস্ট মার কথা অনুযায়ী সিম্পলের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিল। সন্ধ্যায় নিরুপদের বাসা থেকে সবাই এসেছে তন্নির গায়ে হলুদ মাখাতে। হলুদ শাড়িতে মায়াকে দেখতে একদম পরীর মতো লাগছে। মার এই সৌন্দর্য হয়তো বংশগত। আতিয়া বেগম এই বয়সেও অসম্ভব সুন্দরী একজন মহিলা। আর তন্নিও হয়েছে মায়ের মতো। তন্নির সৌন্দর্য যেন উপচে পড়ছে আজ। গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে খান বাড়ির ছাদে। এটা অবশ্য তন্নির ইচ্ছে ছিল। একে একে সবাই তন্নিকে হলুদ মাখাতে শুরু করে। তখনই সব ব্যস্ততা শেষে ঘরে খান বাড়ির ছাদে উপস্থিত হয় তুর্য। তুর্যর সাথে আছে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু ইমন। ইমন আজ বিকেলে বাংলাদেশ এসেছে। তুর্য এয়ারপোর্টে গিয়েছিল তাকে আনতে। তুর্য এবং ইমন লন্ডনে একই ভার্সিটিতে পড়াশোনা করত। ওখান থেকেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। তুর্যর এমন কিছু নেই যা শুধু মার বিষয়টা ছাড়া। তুর্য কখনো মার বিষয়টা ইমনকে জানানোর প্রয়োজনবোধ করেনি, কারণ তুর্য তো এতদিন মার সাথে ওর বিয়েটাই মানত না। তুর্য ছাদে গিয়েই এদিক ওদিক তাকিয়ে মায়াকে খুঁজতে শুরু করে। তখনই মায়া নিচের থেকে মিষ্টির প্লেট হাতে করে ছাদে আসে। ছাদের সিঁড়ির দিকে তাকাতেই তুর্যর ডান হাতটা আপনা আপনি বুকের বাঁ পাশে চলে যায়। মায়াকে শাড়ি পরা অবস্থায় দেখে তুর্য তার বুকের বাম পাশে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব করল। তখনই পাশ থেকে ইমন বলে ওঠে, কিরে কি হলো তোর? ইমন, তুই বুঝবি না। তুর্য। তার একটু পরেই মায়া তন্নিকে হলুদ মাখাতে তন্নির পাশে গিয়ে বসল। তখনই ইমনের চোখ গেল মার দিকে। প্রথম দেখাতেই ইমন মার উপর ক্রাশ খেল। গায়ে হলুদের অনুষ্ঠান সুন্দরভাবে পার হয়ে গেল। রাতে মায়া নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই ইমন আবার দেখল মায়াকে। দেখে এসে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলতে শুরু করলো, এক্সকিউজ মি ইমন। ইয়েস মায়া। আচ্ছা, এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে আপনার কি হয়? ইমন, উনি আমার আপু মায়া। আপনার নামটা বলা যাবে? ইমন, আমার নাম মায়া। মায়া, আপনার নামটাও দেখছি আপনার মতোই। ইমন, মানে? মায়া, এই মানে আপনার নামটা খুব সুন্দর। ইমন, থ্যাংক ইউ মায়া। ওয়েলকাম ইমন। মায়া আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। এদিকে মায়া নিজের রুমে যেতেই ইমন খুশিতে লাফাতে লাফাতে তুর্যর কাছে চলে গেল। তুর্য তখন নিজের বিছানায় বসে ল্যাপটপে ক্লায়েন্টদের মেইল চেক করছিল। তখনই ইমন তুর্যর হাত থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে রাখল। তারপর তুর্যকে বলতে শুরু করলো, ভাই আমি তো তোর বোনের প্রেমে পড়ে গেছি। ইমন, কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে? কাল ওর বিয়ে। তুর্য, আরে ওইটা না, ছোট্টার প্রেমে পড়েছি। ইমন, তোর? হসন্ত বুঝতে পারল না ইমন তার কোন বোনের কথা বলছে, তাই কপাল কুঁচকে বলল, কোথায় দেখেছিলি তাকে? তুর্য, তোর বোনকে হলুদ মাখানোর সময়। ইমন,
ওখানে তো অনেকেই ছিল, আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস? তুর্য, ভাই ওর নাম মায়া। ইমন। এতক্ষণ ইমন তুর্যর সামনে বসেই কথাগুলো বলছিল। মার নাম শোনার সাথে সাথেই তুর্য ইমনের কোমর বরাবর লাথি মেরে দিয়ে চেঁচিয়ে বলতে থাকে, শালা ওটা আমার বোন না, ওটা আমার বউ। তুর্য, এই একটা কথা শোনার সাথে সাথেই ইমনের মন কাচের টুকরোর মতো ভেঙে গেল। কিন্তু এক মুহূর্ত পরে এমন মেঝেতে বসার অবস্থাতেই ভাবতে শুরু করলো, এই 8 বছর তুর্য আমার সাথে ছিল, তাহলে বিয়ে করলো কবে? এটা ভাবতেই ইমনের মনে আশার আলো জেগে উঠল। ইমন বলে উঠল, তুই মিথ্যে বলছিস, 8 বছর তো তুই লন্ডনে থাকলি, তাহলে বিয়ে করলি কবে? ইমন। তুর্য ইমনকে সব কিছু খুলে বলল। তুর্যর কথা শুনে ইমন মেঝেতে বসে বাচ্চাদের মতো কান্না শুরু করলো। আর বলতে থাকলো, এটা কি হলো আমার সাথে, আমি তো বরবাদ হয়ে গেলাম। এত বছর পরে কারোর উপর ক্রাশ খেলাম আর সেও আমার ভাবি বের হলো। ইমন এভাবে রাত পার করে দিল। ইমন আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালে বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ততার মধ্যে অর্ধেক দিন পার হয়ে গেল। আর 1 ঘন্টা পরে বরযাত্রী চলে আসবে। মায়া এখনো তৈরি হয়নি। সে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ড্রেস নিজের শরীরের সঙ্গে লাগিয়ে দেখছে কোনটাতে তাকে বেশি মানাবে। মায়া ভেবে পাচ্ছে না আজ তার কি পরা উচিত। তখনই তুর্য রুমে আসে। তুর্য সোজা এসে মার পাশে দাঁড়ায়। তারপর মার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মায়া ব্যাগটা হাতে না নিয়েই জিজ্ঞেস করে, কি আছে এই ব্যাগে? আর আমাকে দিচ্ছেন কেন? মায়া, এটার মধ্যে একটা শাড়ি আছে। তুর্য, তো এটা আমাকে দিচ্ছেন কেন? মায়া, আজ তুমি এটা পরবে তাই। তুর্য, যদি না পরি? মায়া, মার কানের কাছে মুখ নিয়ে তুর্য ফিসফিস করে বলল, যদি না পরো, তাহলে তুমি যেটা পরবে সেটা নিজের হাতে খুলে আবার নিজের হাতেই তোমাকে এই শাড়িটা আমি পরিয়ে দেব। আর তুমি তো জানোই আমি কতটা নির্লজ্জ। বিশ্বাস কর তোমার ড্র এ কার সব চেঞ্জ করে দিতে আমার একটুও লজ্জা করবে না। তুর্য, তোর জন্য মুখে এসব কথা শুনে মায়া রেগে গিয়ে তুর্যর হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে, আমি এটা পরব না, পরব না, পরব না। আর আপনি খবরদার বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। উম উম। কথা শেষ করার আগেই তুর্য মার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। মার পুরো শরীর কিছু মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। মায়া প্রথমে বুঝো এক আর উঠতে পারল না তার সাথে এটা কি হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই মার মস্তিষ্ক সচল হয়ে গেল। তখন মায়া অনেক চেষ্টা করল তুর্যর থেকে নিজেকে ছাড়ানোর জন্য। মার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু তুর্যর মতো বলিস খাদেহের অধিকারী একজন পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো মায়া পক্ষে সম্ভব হলো না। পুরো 2 মিনিট পরে তুর্য মায়াকে ছেড়ে দিল। তুর্যর থেকে ছাড়া পেয়ে মায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তখন তুর্য মায় আকার কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, এইটুকুতেই এই অবস্থা? তাহলে যেদিন পুরো আমিটাকেই তোমার নামে লিখে দেব সেদিন কি হবে তোমার? তুর্য। তুর্যর কথা কানে আসতেই মায়ার রাগী চোখে তুর্যর দিকে তাকায়। তারপর বলতে থাকে, আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করলেন? মায়া, সেদিন তোমাকে জুয়েলারি শপ থেকে ডায়মন্ডের যেই নেকলেস 2টা কিনে দিয়েছি, ওই নেকলেস 2টার দাম ছিল 70 লাখ টাকা। আর আমাদের বিয়ের সময় মোহরানা নির্ধারিত করা হয়েছিল 50 লাখ টাকা। সেই হিসেবে আমি তোমার মোহরানা পরিশোধ করে দিয়েছি 2 দিন আগেই। এখন আমি যদি স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসতে চাই, তাহলে তুমি আমার কাছে নিজেকে উজাড় করে দিতে বাধ্য থাকবে। কিন্তু আমি তা কখনোই চাইব না। আমি সেদিনই তোমাকে আপন করে নেব, যেদিন তুমি নিজের থেকে আমার কাছে এসে ধরা দিবে। তুর্য, মোহরানার নাম ভাঙ্গিয়া টাকার বিনিময়ে আমার দেহটা কিনে নিতে চাইছেন? মায়া। মায়া কথাটা বলার সাথে সাথে তুর্য মার গালে একটা চড় বসিয়ে দেয়। তুর্যর শক্ত হাতে চড় খেয়ে মায়া তাল সামলাতে না পেরে বিছানার উপর গিয়ে পড়ে। তারপর বিছান আকারেও বসা অবস্থায় কান্না করতে করতে বলল, আমি আপনার বাড়ির আশ্রিতা বলেই আমার সাথে এরকম করতে পারছেন। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আপনি কখনো আমার সাথে এই ব্যবহার করতে পারতেন না। মায়া, -8 বছর আগে তোমাকে যতবার আঘাত করেছি তা নিয়ে আমার আফসোস হয়। কিন্তু আজ তোমাকে যে চোটটা দিলাম এটা নিয়ে আমার মনে কোনো আফসোস থাকবে না। বরং তুমি যে কথাটা বলেছ তার জন্য তোমার জিভ টেনে ছেড়ে দিতে পারলে আমার মনটা শান্ত হতো। তুর্য, আমি তো ভুল কিছু বলিনি। প্রতিটি পুরুষ মানুষই নারীর দেহের লোভে আটকায়। মায়া, সব পুরুষ এক না, না হলে আমি সবার মতো না। তুর্য, আপনি সবার থেকে আলাদাও না। মায়া, এটা তোমার ভুল ধারণা। তুর্য, তাই আমার এই সৌন্দর্য না থাকলে আপনি কি আমাকে বউ হিসেবে মেনে নিতেন?
আমার এই রূপ না থাকলে কি আপনার এই দামি দামি গিফটগুলো আমার পাওনা হতো? আমি দেখতে কুৎসিত হলে কি আপনি আসার পরও খান বাড়িতে আমার জায়গা হতো? প্রতিটি মানুষই সৌন্দর্যের পূজারী, আর আপনিও তার ব্যতিক্রম নন। মায়া, নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছিস? তুর্য, যদি বলি হ্যাঁ, যেই সৌন্দর্যের জোরে আমি এখন পর্যন্ত এখানে টিকে আছি, সে এই সৌন্দর্য নিয়ে এটুকু অহংকার তো করতে হয়। মায়া, তখনই তুর্য মার চোয়াল টিপে ধরে ঠোঁট উঁচিয়ে বলতে থাকে, আব্রাহাম খান তুর্যকে তুই এখনো চিনিস নাই, তোকে আমার চাই মানে চাই। আমি এতটাও সুপুরুষ নই যে নিজের ভালোবাসা ভাগ্যের উপরে ছেড়ে দেব, আমারটা আমি আদায় করে নিতে জানি। আর তুই যেই সৌন্দর্যের অহংকার করছিস, প্রয়োজনের তোর সেই সৌন্দর্য আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে তোকে সারা জীবন নিজের কাছে বন্দি করে রাখব। তুর্য কথাগুলো বলে তুর্য ছেড়ে দেয় মায়াকে। তারপর বেরিয়ে যেতে নেয় রুম থেকে। দরজার কাছে যেতেই তুর্য আবার ঘুরে তাকায় মার দিকে। মার দিকে তাকিয়ে বলতে থাকে, আজ চলে যাচ্ছি তোর কাছ থেকে। খুব তাড়াতাড়ি তুই নিজে আসবি আমার কাছে। তখন কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। তুর্য কথাগুলো বলে তুর্য চলে যায় সেখানে থেকে। তুর্য চলে যাওয়ার কিছুক্ষণ পর মায়া গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে ভালো করে দেখতে থাকলো। চড় মারার ফলে তুর্যর হাতের 5টা আঙুলের দাগ মার গালে বসে গেছে। নিজের এই অবস্থা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মায়া অনেকক্ষণ কান্না করে। কিছুক্ষণ পরে নিচের শোরগোল শুরু হয়। সবার মুখে শোনা যায় বরযাত্রী চলে এসেছে। তাই মায়া আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটু পানি দিয়ে নেয়। তারপর আলমারি থেকে গোল্ডেন কালারের একটি গ্রাউন বের করে তা পরে নেয়। গ্রাউনটি পরে আয়নার সামনে এসে ফাউন্ডেশন এবং ব্রাশের সাহায্যে থাপ্পড়ের দাগটি ঢাকার চেষ্টা করে। নিচে অনেক লোকজন আছে, এতগুলো মানুষের মাঝে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না। আন্ডারস্কোর 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 সুপ এন্দোর মতো তৈরি হয়ে মায়া নিচে চলে গেল। তখনই একটা বাচ্চা এসে জানালো, তন্নি নাকি অনেকক্ষণ যাবৎ মায়াকে খুঁজছে। তাই মায়া আর দেরি না করে তন্নিকে যেই রুমে সাজানো হচ্ছে সেই রুমে চলে গেল। মায়া গিয়ে দেখল তন্নিকে সাজানো শেষ হয়েছে। বউ সাজে তন্নিকে অপূর্ব লাগছে। তন্নি মায়াকে আসতে দেখেই বলতে শুরু করলো, কিরে কোথায় গিয়ে মরেছিলি? সে কখন বললি রেডি হয়ে আসছি, তারপর তো তোর আর কোন খবরই নেই। তন্নি বলতে বলতে তন্নি মার মুখের দিকে তাকালো। তন্নি মার চোখ দেখে অবাক হয়ে গেল। মার চোখ দুটো অসম্ভব লাল হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসার আগে মায়া অনেকক্ষণ যাবৎ কান্না করছিল। মায়ের সাথে কথা বলার জন্য তন্নি সবাইকে বলল, আমার একটা পার্সোনাল কাজ আছে, সবাই একটু কিছুক্ষণের জন্য বাইরে যাবে প্লিজ। তন্নির কথা শুনে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। সবার সাথে মায়াও বেরিয়ে যেতে নিলে তন্নি মার হাত ধরে মায়াকে বিছানার একপাশে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে দরজাটা আটকে এসে মার পাশে বসে মায়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু? তন্নি কই কিছু না তো। মায়া, তাহলে এভাবে তোতলাচ্ছিস কেন? আমাকে মিথ্যে বলছিস? দাঁড়ি। তন্নি না আপু, মিথ্যা কেন বলবো, সত্যি কিছু হয়নি। মায়া আচ্ছা থাক, কিছু বলতে হবে না। আমি হয়তো কখনো তোর নিজের বোন হতে পারিনি, তাই আমার কাছেও আজ তোর এত গোপনীয়তা। তন্নির মুখে এমন কথা শুনে মায়া তন্নিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর ধীরে ধীরে সবকিছু তন্নিকে বলতে থাকে। তন্নি মায়াকে জড়িয়ে ধরে মার মাথায় হাত বুলাতে বুলাতে ভাবতে থাকে, বাচ্চা মানুষ না হয় ভুল করে একটা কথা বলে ফেলেছে, তার ভাই তাকে এমন করে মারবে। মায়া আর সে কি সমান নাকি? তার তো একটু ধৈর্য ধরা উচিত ছিল। একটু পরে সবাই দরজার বাইরে দাঁড়িয়ে তন্নিকে ডাকতে থাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য। মায়া তখন উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আসে। একটু পরে সুন্দরভাবে তন্নির বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। মেয়ের বিয়ের সময় আরাফ খানের চোখও সুষিপ্ত হয়ে গেল। বিয়ে পড়ানো শেষে আরাফ খান নীরবের হাতে তন্নিকে তুলে দিয়ে ভাঙ্গা গলায় বলল, বাবা, আমার কলিজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে একটু দেখে রেখো। নীরব এই বলে শ্বশুরকে আশ্বস্ত করল যে, আঙ্কেল, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবন দিয়ে হলেও আমি তন্নিকে আগলে রাখব। বিদায়ের সময় আতিয়া বেগম, মায়া এবং তন্নির ফুপিরা কান্নায় ভেঙে পড়ে। কান্নার এক পর্যায়ে তন্নি নিজেও জ্ঞান হারায়। তাই নীরব নিজে তন্নিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তন্নির বিয়ের পরে কেটে গেছে 7টা দিন। গতকাল রাতের ফ্লাইটে তন্নি ও নীরব পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়াতে। নীরব অস্ট্রেলিয়ার অনেক বড় একজন হার্ট সার্জন। এই 7
হ্রস্ব ইকার্নের মধ্যে তুর্যকে আর মার আশেপাশে দেখা যায়নি। খাবার টেবিলেও দুজন সামনাসামনি হয়নি। তুর্য যখন খাবার খেত তখন মায়া নিচে আসত না। একটু আগেই মায়া আতিয়া বেগমের থেকে জানতে পারল তুর্য আজ লন্ডনে ফিরে যাবে। কথাটা শোনা মাত্রই মার বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। দুপুরের দিকে লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে এলো তুর্য এবং ইমন। ড্রয়িং রুমের একটি সোফায় বসেছিল আতিয়া বেগম এবং আরাফ খান। তুর্যকে নিচে আসতে দেখেই আতিয়া বেগম উঠে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। তারপর তুর্যকে ছেড়ে কান্না করতে করতে ইমনের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে নিচের দিকে তো আকারকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। কিন্তু তুর্য সেদিকে একটাবার ফিরেও না তাকিয়ে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। তুর্য চলে যাওয়ার পরে আতিয়া বেগম মায়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করল। ঘন হসন্ত টাখানের পরে যে যার নিজের রুমের দিকে চলে গেল। মায়া নিজের ঘরে গিয়ে হাঁটুতে মুখ গুজে বসে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে মার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসতে থাকে। মায়া প্রথমে কবার ফোনটি না উঠালেও শেষে ভাবল এতবার কল করছে তাহলে প্রয়োজনীয় কল হতে পারে। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ইমন বলে উঠল, এয়ারপোর্টে তুর্যর উপর হামলা হয়েছিল। তুর্যর বুকে গুলি লেগেছে।